চা বাগানের মাঝখান দিয়ে আইটা দিতেছি আমরা, নর্মাল চা বাগান আর কি। এটা এই পুরো জায়গাটা দেখেই বোঝা যাইতেছে। আর পর্যটক নির্দ্বিধায় আসতে পারেন, কোনো এন্ট্রি ফি নাই। আর মূলত বৌদ্ধ বিহারে আসাটা আমাদের কাজ না, আমি জাস্ট আসছি আপনাদের দেখানোর জন্য, কারণ এটা কুমিল্লার অন্যতম একটা ঐতিহাসিক জায়গা। এই ভাই, এটার ধর্মসাগর পার কি লেগে হয়, এই যার কোনো ইতিহাস? রাম ছাড়া ওই মেঠো নদীর পথ আমার। ওই যে কুত্তাটা দেখতেছেন না, ও হপায় শালবন বিহারের ভিতর থেকে বাইরে হলো, মানে ওই যে কেতিকিটার ফাঁক দিয়ে বাইরে হলো। এই যে পাহাড়, পাহাড়ের দেখা তো পাইছি। আমার আসলে পাহাড় পছন্দ, এর লেগা কোথাও যদি পাহাড় থাকে পোলাপান আমার ওই পাহাড়ের দিকে নিয়ে যায়। আর এই জায়গার লোকাল বলতে আমার এক ছোট ভাই, ওর সাথেও এই জায়গায় সেই প্রথম দেখা, এর আগে কথাবার্তা হয়েছে। ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আর আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গত ব্লগে তো আপনারা দেখছেনই যে আমরা ব্রাহ্মণবাড়িয়ার কসবাতে আসছিলাম, আর এইখান থেকে আজকে আমরা যাবো হলো কুমিল্লায় যে আমরা ঘুরে দেখার চেষ্টা করবো কুমিল্লার দর্শনীয় স্থানগুলা বা ঐতিহাসিক স্থানগুলা। একটা সময় হয়ে গেছে, আমরা ভাবছিলাম সকাল 6টার দিকে রওনা দিব, বাট অনেক টায়ার্ড ছিলাম, তাই গতকালকে রাত্রে ঘুমাইতে ঘুমাইতে অনেক দেরি হয়ে গেছে, যার জন্য সকালে উঠতে উঠতে অনেক দেরি হয়ে গেছে। তো দেরি না করে চলেন এখনই বেরিয়ে পড়ি। আমি জানতাম না যে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় আমার এত সাবস্ক্রাইবার। কালকে রাত 2:30 পর্যন্ত সাবস্ক্রাইবার আসছে, যার জন্য আমাদের ঘুমাইতে অনেক লেট হয়ে গেছে। বাট আলহামদুলিল্লাহ যতজনের সাথে পারছি সবার সাথেই দেখা করছি, জন্য আমার সাবস্ক্রাইবাররা খুশি হয়েছে, আর সাবস্ক্রাইবার খুশি মানে আমিও খুশি। কসবা থেকে কুমিল্লার যে রাস্তাটা তেমন একটা ভালো না, আর বিশাল বড় বড় ট্রাক চলে, সিএনজি অটো, এগুলো বেপরোয়া গতিতে চলে। তাই আমার মনে হইতেছে যে কুমিল্লা যাইতে যাইতে খুব একটা প্যারা খামু। আমি তো শুনছিলাম যে ভাই রাস্তা নাকি অল্প ভাঙ্গা, এখন তো মনে হইতেছে রাস্তা অল্প ভালো, বাকি পুরাটাই ভাঙ্গা। কোনে এলাম ভাই এটা, ভাই আমার কিডনি নড়ে যেতেছে ঝাঁকুনিতে। আর আমরা চলে আসছি আমাদের প্রথম স্পটে, যেটা হলো ময়নামতি ওয়ার সেমেন্টারি, যেটারে ইংরেজদের কবরস্থানও বলে। এই জায়গার পুরোপুরি ইতিহাসটা আমার জানা নাই, যদি কেউ জানেন তাহলে অবশ্যই আমারে জানায়েন। বাট জায়গাটা খুবই সুন্দরভাবে সাজানো। ময়নামতি ওয়ার সেমেন্টারির ভিতর ছেলে মেয়ে একসাথে প্রবেশ নিষেধ, মানে এই জায়গায় আপনারা কোনো অপকর্ম করতে পারবেন না। কপতি যারা আইতে চান তারা কিন্তু এই জায়গায় মনের ভুলে আইয়েন না, নয়তো আপনারা ঢুকতে পারবেন না। আর এই জায়গায় কিছু নিয়মাবলী দেওয়া আছে যেগুলো মাইনে আপনাদের চলতে হবে। আর এই জায়গাটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর সুন্দর। এই যে প্রতিদিন এই জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলে, এটা এই পুরো জায়গাটা দেখেই বোঝা যাইতেছে। আর পর্যটক নির্দ্বিধায় আসতে পারেন, কোনো এন্ট্রি ফি নাই। এই যে এটা হলো খ্রিস্টানদের কবর, মানে সমাধি যেটাই বলেন। প্রত্যেকটা কবরের পাশে একটা করে ফুল গাছ, আর ওই যে ক্রিসমাস সাইন। এই জায়গাটা আহামরি বড় এমন কিছু না, জায়গাটা ছোট, বাট যতটুকু জায়গায় আছে ভাল লাগছে। আর আরেকটা ইনফরমেশন দেই, এই জায়গার উপরের সাইডটাতে কিন্তু মুসলমানদের কবর আছে, বাট ওই জায়গাটা বন্ধ, যার জন্য আমরা ওই জায়গায় যেতে পারবো না। আর এই জায়গায় শহীদ হয়েছে মোট 713 জন, তার ভিতর 243 জন হলো মুসলমান। এই জিনিসটা আমি জানতে পারলাম আমার এই জায়গার সাবস্ক্রাইবারদের থেকে, ওরা আমার দেখতে আসছে। আর এরা শহীদ হয়েছিল হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। আপাতত আমি এইটুকু ইনফরমেশনও জানি, তো আমার কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আপনারা যদি এই জায়গার কোনো হিস্টোরি জানেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাই দিবেন। এখন আমার হাতিটারে একটু খাওয়াই এলোই ভাই, এটার যে পরিমাণ খিদা লাগে ভাই, এই গাড়িতে 100-150 কিলোমিটারে যে তেল ভরা লাগে, ওই পরিমাণ তেল দিয়ে একটা ছোটোখাটো কক্সবাজার ট্যুর দেওয়া যায়। যাই হোক, খা হাতি খা। এখন আমাদের সাথে কিছু আমাদের কুমিল্লার ভাই ব্রাদার অ্যাড হইব, মূলত ওদের সাথেই আমরা আজকে কুমিল্লাটা ঘুরবো। আই থিঙ্ক এই জায়গায় হওয়ার কথা। কি অবস্থা, ভালো আছো? ওমর 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 হ্যাঁ, তোমার লগে তো কথা হয়েছে। আমার আরেকটা ছোটো ভাই ছিল, ওর নাম ফাহাদ, মূলত কুমিল্লায়। ওর লগে আমার পরিচয়, কিন্তু কোনো একটা ঝামেলার কারণে ও এখন চট্টগ্রাম, যার লেগে ওর লগে দেখা হইলো না। আচ্ছা, এখন আমরা কই যাবো? ও ক্যান্টনমেন্টের ভিতরে তো মানে ভিডিও করতে দেয় না। আচ্ছা, তাহলে ক্যান্টনমেন্ট আমরা নাই ঢুকি। ভাই লোকাল প্লাবান থাকলে এই একটা ঝামেলা, ওরা না পরবো হেলমেট, না থাকবো লাইসেন্স, মানে ওরা ওদের নিজের মতো। তার মধ্যে আবার 4B-তে এক গাড়িতে 3 জন 4B রাইডার, মানে আগুন। যাই হোক, এটা আমার এরিয়াতে আমিও করি, কিন্তু আমি রিসেন্টলি রুল টুল ভালোভাবে মানি, কারণ একটা সময়ে আপনি যখন বুঝতে শিখবেন তখন চেষ্টা করবেন রুলস মানার বা হেলমেট ওয়্যার করার, মানে নিজের সেফটি ভাই নিজের কাছে, এটা এক সময় আপনি বুঝে যাবেন। আর আমরা এখন চলে আসছি হলো বৌদ্ধ বিহারে, যে জায়গায় ঢুকতে আমাদের প্রবেশ মূল্য দিতে হয়েছে 30 টাকা করে। আর মূলত বৌদ্ধ বিহারে আসাটা আমাদের কাজ না, আমি জাস্ট আসছি আপনাদের দেখানোর জন্য, কারণ এটা কুমিল্লার অন্যতম একটা ঐতিহাসিক জায়গা। এই যে পিছনে দেখেন, লাইক এটা বৌদ্ধ মন্দির, ওই জায়গায় যে বুদ্ধার বড় স্ট্যাচু আছে। আর এই পুরা জায়গাটাই মূলত পরিষ্কার পরিচ্ছন্ন থাকার একটাই কারণ, সেটা হলো এই জায়গায় জুতা পাই দিয়ে প্রবেশ নিষেধ। মানে আমরা যেমন মুসলমানরা আমাদের মসজিদ বা মসজিদ এরিয়াটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, সেম এই জায়গায়ও
এরা এদের ধর্মকে খুবই সম্মান করে। আর এই জায়গায় কিন্তু অনেক মানুষজন আছে, লাইক ওই যে ওনারা মন্দির ভিজিট করতেছে, মন্দিরে ঢুকতেছে। আমি আর মন্দিরে যাব না। এই জায়গায় কিন্তু অনেক বুদ্ধদের ছোট ছোট বাচ্চা কাচ্চা আছে, ওরা খেলা করতেছে, ভালো লাগতেছে। এই ওই জায়গায় না কিছু বলে ড্রেস পরে আসছিল, ল করে দেখিকা। এই সাইডে আমার যতটুকু মনে হয় যে বুদ্ধদের বাসা, এনারা এই জায়গায় থাকে। আর ওই যে অনেকগুলা পোলাপান, ওরা ওদের কি বলে ধার্মিক ড্রেসে আছে। আর এই পুরা জায়গাটাই কিন্তু খুব সুন্দর। এই মন্দিরটা কত আগের হইতে পারে কেউ জানো? এমন টাইমে আমরা আসছি, এই জায়গায় প্রচুর রোদ, তাও আবার আমরা আসছি একটু উপরের দিক। ভাবলাম উপরেরটা একটু ঘুরে দেখি। আর একটা মজার বিষয় আপনাদেরকে আমি জানাই, এই জায়গায় কিন্তু ক্যামেরা নিয়ে প্রবেশ নিষেধ। ক্যামেরা নিয়ে যদি আপনি প্রবেশ করেন, আপনার ক্যামেরা প্রতি 50 থেকে 100 টাকা দিতে হইব, কিন্তু আপনি ফোন নিয়ে ঢুকতে পারবেন। এখন আসল বিষয় যেটা ভাই, বর্তমানে ফোনগুলো যে পরিমাণ উন্নত, মানুষ কে লেগে ক্যামেরা নিয়ে ঢুকবো। তো আমার যে গোপ্রোটা ছিল, গোপ্রোটা গেটে আটকাই দিছে, আর টাকা দিয়ে ঢুকান লাগতো। এখন আমি তো গোপ্রো দিয়ে ভিডিও করুম না, এই জায়গায় ভিডিও তো করবো মোবাইল দিয়া। আমার মোবাইলটা যদি ওরা আটকাইতে পারতো, তাইলে হয়তো ওরা 50-100 টাকা পাইতো। যাই হোক, মোবাইলটা আটকায় নাই, টাকাটাও পাইলো না। তো এটা বোকামি নাকি চালাকি এটা আমি জানি না। কেউ যাতে অস্ত্র অস্ত্র বা বোমা চোমা নিয়ে ঢুকতে পারে, এর লেগে এই জায়গায় একটা মানে দেওয়া আছে, মেশিন দেওয়া আছে। কিন্তু এই মেশিন বন্ধ, এটা দিয়ে লাভ হইলো কি ভাই? আর এই যে পাহাড়ের লেগে একটা কুত্তা আছে, এটা লেগে একেবারে কামড় চামড় দেয় না। এটা আমি বিশ্বাস করছি, কারণ ও তো আর মানুষ না। আর এই যে এই জায়গায় কিন্তু লেখা আছে 5 বছর বয়স পর্যন্ত প্রবেশ মুক্ত। ভাই আমার বয়স তো চাই, আমার থেকে টেনে লোকে। আর বৌদ্ধ বিহারের পাশে হইলো শালবন বিহার, কিন্তু আমরা এটার ভিতরে ঢুকতে পারবো না, কারণ আজকে শালবন বিহার বন্ধ। মূলত শালবন বিহার রবিবার আর সোমবার বন্ধ থাকে। আজকে কিন্তু শনিবার, তারপরে বন্ধ, কারণ আজকে হইলো মিলাদুন নবী। তো শালবন বিহারে যারা আসবেন তারা রবিবার আর সোমবার আসবেন না, এতটুকু ইনফরমেশন দিতে পারলাম। বাদ বাকি যেটা, আমরা যদি ভিতরে যেতে পারতাম তাহলে ঘুরে দেখতে পারতাম, যেহেতু যেতে পারলাম না, তো আর কি করার, চলে না আরেক জায়গায় মুভ করি। ওই যে কুত্তাটা দেখতেছেন না, ও হপায় শালবন বিহারের ভিতর থেকে বাইরে হলো, মানে ওই যে কেতে গিটার ফাঁক দিয়ে বাইরে হইলো। বুঝেন আমাকে এটা কত দুঃখের একটা বিষয়, আমরা মানুষে ঢুকতে পারলাম না ভিতরে। যাই হোক, আপনারা আফসোস করেন না, আপনারা শালবন বিহার আর বৌদ্ধ বিহারের একটা ড্রোন ভিউ এনজয় করেন। পুরো একটা গ্রামীণ ভাইব আছে, যেমন গ্রামের যে সুন্দর রাস্তাগুলো থাকে না, ওই সুন্দর রাস্তায় দেখেন দুই সাইডে সুন্দর নারিকেল গাছ আর দুই পাশে ধান ক্ষেত, মানে সেই রকম একটা পরিবেশ। বিষয়টা আমার কাছে অনেক ভালো লাগছে। আর যে ওই গানটা মনে পড়ে যাচ্ছে, গ্রাম ছাড়া ওই মেঠো নদীর পথ আমার। আসলে আমি পারি না, খুদাই গেতেছিলাম গান। আর এটা হলো ময়নামতি জাদুঘর মসজিদ, আর এই পাশে হলো জাদুঘর, কিন্তু আজকে দুইটাই বন্ধ। মসজিদ তো বন্ধ না, জাদুঘর বন্ধ। মানে আমরা আসছি একটা ভুল দিনে। আর এখন আমরা যেতেছি হলো লালমাই উদ্যানের দিক। আর এই জায়গায় একটা ব্লু ওয়াটার পার্কও আছে। ওয়াটার পার্কে আসছে যাবো না। ও প্লেসটা ভালো, দুই পাশে গাছ, এমনি তো অনেক রোদের ভিতর, এই জায়গাটা ছায়াও আছে, অনেক বেশি ঠান্ডাও আছে, ভালো লাগতেছে। আর এই যে আমরা রাস্তাটা যে যেতেছি না, এটার আশেপাশে যা আছে এটা কিন্তু সম্পূর্ণটাই পাহাড়। মানে পাহাড়ের মতো উঁচা টুচা লাগতেছে না, কিন্তু এটা একটা পাহাড়, পাহাড়ের বুক ছিঁড়ে আমরা যেতেছি। আর এই জায়গায় কিন্তু অজস্র রিসোর্ট আছে। আস্তে আস্তে দেখলাম বেশ অনেকগুলো রিসোর্ট পড়ছিল। আপনারা যারা এদিকে আসবেন, আপনারা চাইলে রিসোর্টে থাকতে পারেন, প্রাকৃতিক পরিবেশের মাঝখানে সময় কাটাইতে পারেন। আর জায়গাটা বেশ ঠান্ডা, মনোরম, মানুষজন একদমই নাই। যারা নিরিবিলি পছন্দ করেন তাদের জন্য সেরা। এই যে পাহাড়, পাহাড়ের দেখা তো পাইছি। আমার আসলে পাহাড় পছন্দ, এর লেগা কোথাও যদি পাহাড় থাকে পোলাপান আমার ওই পাহাড়ের দিকে নিয়ে যায়। আর পাহাড়ের বুক চিরা যে রাস্তাগুলা, এরকম রাস্তা, এই রাস্তাগুলো কিন্তু আমার খুবই পছন্দের। আর আমরা চলে আসছি লালমাই মিনি সাজেকে। এটা কিসের জন্য মিনি সাজেক বলা এটা আমি জানি না। সাজেকের মতো আপাতত কোনো ফিল পাই না, উপরের দিকে যাই। বাট এই জায়গার একটা জিনিস আমার একটু অসন্তুষ্টজনক লাগছে, সেটা হলো এই জায়গার এন্ট্রি ফিটা ভাই। এই জায়গায় কি এমন আছে যার জন্য এই জায়গার এন্ট্রি ফি 30 টাকা? ভাই হাইটা উঠতে উঠতে জীবন একদম শেষ। এই জায়গায় আছে বলতে দু একটা দোলনা আছে, উপরে বসার মতো কিছু মাচা টাইপের জিনিস আছে, চাইলে আপনারা শুয়েও থাকতে পারবেন। এছাড়া আর কিছুই নেই ভাই। আর ভাই আমি তো এই জায়গায় সাজেকের আশেপাশের মতো কিছু দেখি না। সাজেক কি এলিগেটর এটা আমি বুঝলামই না। এটা জাস্ট ওভার হাইপ একটা প্লেস, তার মধ্যে আবার 30 টাকা নিছে। আমার কাছে মনে হয় 30 টাকা দিয়ে এই জায়গায় জীবনের সব থেকে বড় বোকামি। যেহেতু করে এলেছি, এই জায়গায় উঠতে যে এনার্জিটা লস্ট হয়েছে, এই জায়গায় বৈশা রেস্ট নিয়ে ওই এনার্জিটা যোগাই, তারপরে আবার চলে যায়। ওইখান থেকে বাইরে হইয়া 1 কিলোমিটারের মতো আসলেই কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এই যে আমাদের সামনে কিন্তু কুমিল্লা বিশ্ববিদ্যালয়।
আই থিঙ্ক এটার ভিতরে হুন্ডা নিয়ে ঢুকা যাবো না, তো হুন্ডাটা আমরা এই জায়গায় রাখি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভিতরে সাইডটা চলে আসছি। ভিতরটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর ন্যাচারাল পরিবেশ, আর খুবই ঠান্ডা। আমার মনে হয় আজকে ভার্সিটি বন্ধ, জাস্ট হলে কিছু মানুষজন আছে। আর এই ভার্সিটির মানুষজন খুবই ফ্রেন্ডলি। আমার সাথে দেখা হয়েছিল কয়েকজন সাবস্ক্রাইবারের সাথে। আমি আসলে ভিডিও করতে সংকোচ বোধ করতেছিলাম। আসলে এই টাইপের পরিবেশে গেলে ভিডিও করতে একটু মানে সংকোচ হয় যে ভিডিও করা যাইবো কি যাইবো না, কেউ কিছু বলবো কি বলবো না। আর উনি বললো না, ঘুরে দেখতে পারেন, ভিডিও করতে পারেন, এতে কোনো প্রবলেম নাই। এমনকি ওনাদের ল বিভাগের 8 তারিখে একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রাম আমাদেরকে দাওয়াত দিয়ে দিল, বাট ওই পর্যন্ত হয়তো কুমিল্লায় থাকা হবে না, থাকলে আসতাম। আর এই যে আশেপাশে অনেক ভবন, আর কোন ভবন কোনটা এটা তো আমি চিনি না। ভার্সিটিতে আসার পর যেটা মনে হইতাছে ভাই, আমি দুনিয়ার সব থেকে মূর্খ মানুষ। এই যে একটা ছোট ভাই, তোমার বয়স কত ভাই? ছোট হইবে আমার থেকে, যাই হোক আমি ছোট হয়েছি, আবার কিছু মনে করো না। ও যে হারে ইংলিশ কইতাছে, মনে করেন এই ইংলিশ যদি কইতে যাই আমার আইএলসে 10 পয়েন্ট পাইতে হইব। এমনকি ওই জায়গায় একটা কাকা মানে কাজ করতেছে, ওই কাকা পর্যন্ত ইংলিশ চলতে, কাকা হ্যালো কাকা প্লিজ সে সামথিং ইন ইংলিশ। আমি তো ইংলিশ কই না ভাই, আপনি কোন একটু ইংলিশে কথা কোন। নো নো ওকে ওকে, থ্যাংক ইউ কাকু, থ্যাংক ইউ। ওকে, জীবনে অনেক বড় ভুল করতে ইংলিশ না শিখা কাকা কয়ে দিল আমার ইংলিশ ভালো না। অবশ্যই এমনিতে আমার ইংলিশ ভালো না। যাই হোক, পুরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়টা ঘুরে দেখা সম্ভব না, কারণ এটা মোটামুটি ভালোই বড়। তো আমরা ড্র অনুযায়ী দিতেছি, আপনারা পুরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছোট্ট একটা ভিউ দেখে নেন। এই কুমিল্লা ভার্সিটি সাইটের মানুষগুলা এত ফ্রেন্ডলি, এটা বইলা বোঝানোর মতো না ভাই। এরা প্রচুর হেল্প করতেছে, মানে যে কোনো জিনিসে, ভিডিও করার ক্ষেত্রে, কোথাও যাব, রাস্তা দেখানোর ক্ষেত্রে, মানে এদের আপ্যায়ন জোস। এমনকি কয়েকটা ছেলে পাইছিলাম, আমি বাংলা বলতেছিলাম, ওরা ওটা ইংরেজিতে ট্রান্সলেট করতেছিল। খুবই শিক্ষিত, খুবই ভদ্র মানুষ, ভালো লাগছে। আর এখন আমরা যেতেছি লালমাই চা বাগানের দিক। ওই জায়গায় আই থিঙ্ক লেকও আছে, দেখা যাক কি কি পাওয়া যায় সামনে। ও এই জায়গাটা তো নাইস। এটা কি চা বাগান নাকি? এটা না, এটা কচু গাছ, কিন্তু সুন্দর লাগতেছে। হ্যাঁ, আমি ভাবছি মনে হয় চা বাগান, চা গাছ ছোট ছোট, এখন তো এগুলো কচু, পাহাড়ের উপর কচু, বিষয়টা অন্যরকম ভাই। পাহাড়ি কচু এগুলোর স্বাদ কি আলাদা হয় নাকি আমি জানি না। চলে আসছি লালমাই চা বাগানে, এটারে মজুমদার চা বাগানও বলে। এই জায়গায় রাখি নাকি সামনে যাওয়া লাগবো? দর্শনার্থী প্রবেশ সম্পূর্ণভাবে নিষেধ। ওকে, এটা ছায়া রাখবো, আমার পিছনটা আবার পূর্ব। হলো মজুমদার ওয়ান ড্রপ প্রাইমারি স্কুল, এটা নাকি জাপানি স্কুল। ওই যে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ, বাবা রে বাবা, বাংলাদেশ জাপান এত বড় বন্ধু, আগে তো জানতাম না। আর ওই জায়গায় লেখা আছে সাপ থেকে সাবধান। এই সাপ কই এনে? সাপ আছে না এখন নিচে? সাপ নাকি ও সাইরে পালে? ও মানে এই জায়গার সাপ না, লোকাল সাপ। ওই ওরে বাবা, এদের কুত্তা, কুত্তা যত পাওয়ারফুল হোক, কুত্তা তো কুত্তাই ভাই, কিন্তু কুত্তাটি সেই, হ্যাঁ, কালাটাও সেই, ইডিও সেই। বাবা রে বাবা, চেচ্ছে ল ল ল, কুত্তা আর কিছু পারুক না পারুক, চিল্লাইতে পারে। চা বাগানের মাঝখান দিয়ে আইটা দিতেছি আমরা, নর্মাল চা বাগান আর কি। ওই যে উপরে উঁচা একটা টিলা আছে, আমরা টিলার উপরে যাব। এটা কিন্তু দর্শনার্থী প্রবেশ একদম নিষেধ, কিন্তু আমরা ঢুকতে পারছি। ওই যে ওরা এলাকার সাপোর্ট, এলাকার পাওয়ার, এলাকার ক্ষমতা, এলাকার পুতাং। চা বাগানের লিগে সিলেট সব থেকে বেস্ট, কারণ সিলেট তো চায়ের শহর, কিন্তু এই জায়গাটাও খুব সুন্দর। আশেপাশের পুরো জায়গাটাই সুন্দর। পাহাড়া ভাই এতই খারাপ, এক জায়গার থেকে আরেক জায়গায় যাইতে দমটা বাইরে যেতেছে। ওই যে আমগুলোকে মোটু, ও তাই হয়ে পড়ছে। মোটা মানুষ নিয়ে একটা বিপদ, এরা অল্প একটু হাঁটতে পারে না, আমার কারণে হুয়ার দেখা লাগে। উঁচা একটা জায়গায় দাঁড়াইছি, তো এই জায়গায় সুন্দর বাতাস। আগে যে বাইকটা আসছে, এই বাইকের একটা ইতিহাস কই। এই বাইকের সামনের ব্রেক ছিল না, পিছের ব্রেকটা একটু আগে ভেঙে গেছে গা। তো এটার লেগে আমাকে এখন গ্যারেজে রেখা বাইকটা ঠিক করাই দিল, এখন আবার সামনের ব্রেক লাগাই রাখছে। আর এই বাইক আমরা ওই চা বাগান থেকে আনছি শুধুমাত্র ইঞ্জিন ব্রেকের উপরে। তোমাকে মতো রাইডারের লেগে ফোরবি চালক নাম সাপড়িতে পরিণত হয়, তোমাকে মতো রাইডারের লেগে। এদিকে আছে হলো কি জানি, লালমাই লেক পার্ক বাড়া, ও সরি লেকল্যান্ড। বাট আমি যতটুকু শুনলাম ওই লেকল্যান্ডটা নাকি কপিত লেগে ভালো। আমার মতো সিঙ্গেল আজাইরা পোলাপান যা আছে ওই জায়গায় যাই হুদাহুদি কপত থেকে ডিস্টার্ব করবো, তাহলে ওই জায়গায় আমরা যাবো না। এখন আমরা কই যাইতেছি?
তোমার বাড়িতে না গুচ্ছি নাকি? বুঝছি, চলো। আসলে দুপুরের প্রচুর রোদ, যার জন্য ওর বাসায় যে হালকা একটু রেস্ট নিবো আমরা, রেস্ট নিয়ে দেন আমরা বাকি স্পটগুলো ঘুরতে বের হবো। তো চলেন। অ্যান্ড ফাইনালি আমরা ধর্মসাগর পার্ক চলে আসলাম। এটা একটা বিশাল বড় পার্ক, আর ভাই এই জায়গায় যে ক্রাউডি অবস্থা, বিশাল ক্রাউডি অবস্থা ভাই। আর এই জায়গায় অনেক ভ্যারাইটিস খাবার আছে। ভেলপুরি মাই ফেভারিট। এই ভাই, এটার ধর্মসাগর পার্ক কি লেখা হয়? এটার কোনো ইতিহাস? আচ্ছা, এটার কারেক্ট ইতিহাস তুমিও জানো না? না দেখি কেউ জানে নাকি জিগাই। এই ধর্মসাগর পার এটার কি লেগে কয়? তুমি জানো? মানে কাগরে নিয়ে এসেছি, সব অশিক্ষিত মূর্খ আমার মতো। আমাকেও একজনকে পাঠাইছি ধর্মসাগরের ইতিহাসটা জানার জন্য, দেই ওই ইতিহাসটা যাই না আসতে পারে নাকি। ও যদি ইতিহাসটা যাই না আসতে পারে, তাইলে এই ইতিহাসটা আমরা আপনাদেরকেও জানাইতে পারবো। আর আপনাদের ভিতর কেউ যদি এই ধর্মসাগরের ইতিহাস জানেন, তাহলে অবভিয়াসলি কমেন্ট করে জানান। এই যে বলছে ইতিহাসটা কও। ইতিহাসটা হচ্ছে একজন ধর্ম মানে যে প্রচার করতো, ওই মানুষটা এখানে কয়েকজন মানুষ নিয়ে একটা কুয়ার মতো বানাইছিল। তো উনি চলে যাওয়ার পর ওই যারা ছিল ওনার সাথী, ওনারা মানে এটাকে আস্তে 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 এটা যখন দিঘির মতো হয়েছে, এরপর এটাকে নাম দেওয়া হয়েছে। উনি নাম দিয়ে গেছিল ধর্মসাগর পার্ক। এরপর থেকে এটার নাম যাই হোক, তাহলে এটাই ইতিহাস না? যাক, ইতিহাসটা আপনাকে জানাইতে পারছি, ভালো লাগতেছে। আর এই জায়গায় এত ক্রাউডের মাঝখানে আর এমনি ব্লগ করুন না, আপাতত আপনার জাস্ট একটা ড্রোন ভিউ এনজয় করেন। আর ওয়েট দেখা যেতে নাকি, আমি জানি না, দেখেন এই জায়গায় কি পরিমাণ মাছ। কাকা মাছের বাদাম খাইতেছে। মাছের একটা দুঃখের বিষয় জানেন, ওরা বাদাম তো খেতে পারতেছে, কিন্তু ওরা বিট লবণ খেতে পারতেছে না, কারণ পানিতে বিট লবণ পড়ার লগে লগে গলে দিতেছে। এই জায়গায় ড্রোনটা উড়াইতে আমি একটু প্যারা খাইছি, যার জন্য আপনারা ড্রোন ভিউটা হয়তো তেমন একটা ভালো পান নাই, কারণ আকাশে প্রচুর চিল ছিল। ড্রোন দেখে চিল একটু ঝামেলা করে, যারা ড্রোন চালায় তারা বুঝে। আর দ্বিতীয়ত কেন জানি এই জায়গায় ড্রোনটা প্রথম টাইমে একটু মানে ঝাপাঝাপি করতেছিল, উড়তেই যেতেছিল না। এটা কিসের জন্য হইলে আমি বুঝলাম না। এই যে ড্রোন তো বেস্ট, আর আমি অনেকদিন ধরে চালাইতেছি এটা। যাই হোক, হয়তো কোনো টেকনিক্যালি হইতে পারে। তো এখন ঢুকাই আমরা এই জায়গা থেকে বাইরে। আর আরেকটা জিনিস জানাই, এই জায়গার কিন্তু কোনো এন্ট্রি ফি নাই। জায়গাটা অনেক ভালো, এটা মাস্ট ভিজিটের একটা জায়গা, আপনারা চাইলে ভিজিট করতে পারেন। এই কাকা হঠাৎ করে জিতে গেল কে? কাকা টাকা বাদ দেন। বাবা রে বাবা, একজন গ্যাংস্টার আর একজন আল্লাহ আল্লাহ মাপ চাই কাকা, তুমি বুঝে পাকা দিয়ে লাগছে, আল্লাহ মাপ চাই, আমি এনে যাম গা এখান থেকে যত তাড়াতাড়ি বাইরে হয়ে যাওয়া যায় ভাই। পুকুরের মেন আকর্ষণটা হলো ধর্মসাগর। তারপরে কিন্তু এটার ভিতরে মোটামুটি করে বসার প্লেস আছে সুন্দর, আড্ডা দিতে পারবেন, ঘুরতে পারবেন, ভিডিওস বানাইতে পারবেন। পোলাবন্ধ দেখতেছিলাম টিকটকও করতে পারবেন। এই যে ওজন দিতে পারবেন। তারপরে এই যে হাওয়াই মিঠাই খেতে পারবেন, বুট খেতে পারবেন, বাদাম খেতে পারবেন, ভাই অনেক কিছু আছে এই জায়গায়। দেখে বেলুনের নিয়ে পোলাপানের মতো খেলতে পারবেন। অবশ্য বেলুন নিয়ে খেলার বয়স গেছে গা। ব্লাড গ্রুপ পরীক্ষা করা হয়, আমার ব্লাড গ্রুপ আমি জানি। ওই যে হাতি সাকিব, তুমি যদি ওই হাতির পিঠে উঠো, তাহলে বিষয়টা কি হবে জানো? ছাগল হাতির পিঠে উঠছে, ও উঠলে কবে হাতির পিঠে উঠছে। আর এই যে আমরা চলে আসছি ধর্মসাগরের শিশু পার্কে। এই শিশু তো আমরাই, চলো উঠি। বাবার বাবা, এইটা না বলে শিশু পার্ক, উঠছে না সব বড় মানুষ, কি হইলো? কিন্তু এই জায়গায় শিশুর থেকে বেশি বড় মানুষ দেখা যাইতেছে। শিশু তো আমি পাইতাছি না, এই তো দুইটা শিশু। ও শিশু গো, দেখ শিশু পাইছি রে। এই যে ওডিতে তাও শিশু উঠছে, বাদ বাকি সবকিছুতে বড় বড় মানুষ উঠে রাখছে। যাই হোক, শিশু পার্কে ঘোরা শেষ, চলো আমরা বাইরে। এই জায়গা আমাকে লিগে না। আর এখন আমরা এই জায়গাটা ছাইরা গুমতির পার নামে একটা জায়গায় যাবো। এই জায়গার ভিতরে আমার অনেক সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়েছে, তো ওদের সাথে স্বল্প সময়ের ভিতর যতটুকু ছবি তোলা গেছে তুললাম। এই জায়গায় যে আরও লেট করি, পরবর্তীতে বড় প্রবলেমে পড়ে যাবো, তাই আগে ভাগে জায়গাটা ছাড়া ভালো। অলরেডি অনেকটা ক্রাউড হয়েছিল। আর অল্প সময়ের ভিতরেই আমরা চলে আসছি হলো নানুয়া দিঘিতে। এটাই হলো কুমিল্লার নানুয়া দিঘি, কুমিল্লার অন্যতম জনপ্রিয় একটা জায়গা, পর্যটনীয় স্থান। পর্যটকরা এই জায়গাটা খুবই পছন্দ করে। আমি কিন্তু আজকে যেসব জায়গায় যেতেছি সবগুলো আপনাদেরই সাজেস্ট করা। আমার আসলে কুমিল্লার সম্বন্ধে তেমন কোনো আইডিয়াই নাই। আর এই জায়গার লোকাল বলতে আমার এক ছোটো ভাই, ওর সাথেও এই জায়গায় সেই প্রথম দেখা, এর আগে কথাবার্তা হয়েছে। তো আপনাদের সাজেস্টেড প্লেসগুলোই ঘুরতেছি, কোনো কিছু যদি বাদ পড়ে যায় আমার ক্ষমার দৃষ্টি দিয়ে দেখবেন।
যদি এইবার না কভার করতে পারি তাহলে সামনের বার করবো। আর আপনারা যদি কোনো জায়গায় আমার দেখতে চান অবভিয়াসলি ওই জায়গার নাম কমেন্টে জানাবেন, নেক্সটে ওই জায়গায় যাওয়ারই চেষ্টা করব। পুকুর আর সাইডে সুন্দর ওয়াকিং জগিং করার মতো জায়গা, মানুষ আসে বসে ঘুরে ঘাড়ে আর কি। আর বিকালে জায়গা থেকে সূর্যোদয়টা দেখতে ভালো লাগে, পরিবেশটা ন্যাচারাল, বাট সাইডে অনেক বিল্ডিং হয়ে গেছে গা। তো এখন আমরা যেতেছিল গোমতীর পাড়ের দিকে, হয়তো এটা ওইখান থেকে যেতে বেশি সময় লাগবে না, তো যত তাড়াতাড়ি যাওয়া যায় চলেন। আমরা গুমতির পাড়ে চলে আসছি। আই থিঙ্ক এই নদীটার নাম হলো গুমতি নদী, আর এই নদীর পাড়েই গুমতির পাড় বলে। এই জায়গায় আসার পর আপনি সব থেকে সুন্দর রাস্তা পাইলাম এই গুমতির পাড়ের রাস্তাটাই। এই রাস্তাটা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন তেমন একদম জোস, মজা লাগতেছে এই রাস্তায় বাইক চালায়া। আই থিঙ্ক সামনে সুন্দর জায়গা আছে, আর এই জায়গার নাকি একটা চা ফেমাস, দেখি চাটাও পাই নাকি, ওই চাটা খাওয়ার চেষ্টা করবো। চলো একদম গুমতির পাড়ে নাইমা যাওয়া যাক, অনেক মানুষই আসতে দেখা যায়। এইখান থেকে সামনের ভিউটা দেখেন, জাস্ট জোস লাগতেছে, সূর্যটা নামতেছে অস্থির। ওই দেখেন কুত্তা হয়ে বসছে এত সুন্দর ভিউ উপভোগ করতে, পারফেক্ট একটা ভিউ। আমার মনে হয় গুমতির পাড়টা এই টাইমের জন্যই পারফেক্ট। অনেকে কইতাছে যে সকালে আইলে ভালো হইতো, আসলে সকালের থেকে আমার মনে হইতাছে এই সময়টা নিলিবিলিও, ঠান্ডাও, আর এত সুন্দর একটা ভিউ পাইছি সকালে এলে এটা পাইতাম না। যাই হোক আমরা কিছু ছবি টবি তুলি, তারপরে এই জায়গায় বলে একটা চা পাওয়া যায়, চা খেয়ে গেল। তো চাটা হাতে পাইছি, আর আলহামদুলিল্লাহ চাটা ভালোই। চায়ের থেকে বেশি ভালো হইলো এই জায়গার পরিবেশটা। এরকম একটা পরিবেশে বসে এরকম একটা চা, বাইকারদের প্রাণ বলতে পারেন এটা। সুন্দর ভিউ আর সুন্দর চা সারাদিনের ক্লান্তি দূর করে দেয়। আর আজকের ব্লগটাও আমরা এই জায়গায় করুম, কারণ আমাদের বাসায় যেতে হইব, বাসায় যেয়ে রেস্ট নিতে হইব, কালকে আবারও ব্লগের জন্য বেরোতে হইব। তো স্টিল দেন গাইস, স্টে সেফ, রাইট সেফ, দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।